দর্শক স্বাগত জানাচ্ছি রূপালী ব্যাংক লিমিটেড অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে। আমাদের নিয়মিত এই আয়োজনে আমরা কথা বলি সমসাময়িক অর্থনীতি নিয়ে, তবে আজকে কথা বলতে চাই মূলত বাজেট নিয়ে। আমরা জানি যে 6 জুন অর্থমন্ত্রী যে বাজেটটি আসলে সংসদে পেশ করলেন স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা নিয়ে, অভিলাষ নিয়ে, যে টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা, সেটি আসলে কতখানি স্মার্ট হবে। এবং এরই মধ্যে আমরা বাজেট প্রতিক্রিয়া জানতে পেয়েছি। কেউ বলছেন এই বাজেট আরও মূল্যস্ফীতি বাড়াবে, সিপিডি রিঅ্যাকশনে বলেছেন যে এই বাজেটে আসলে সুনির্দিষ্ট করে কোনো সমাধানের রূপরেখা আসলে নেই। অনেক বিষয়ে সমালোচনা আমরা শুনতে পাচ্ছি। সব মিলিয়ে বাজেটটি আসলে মানুষকে কতখানি স্বস্তি দিল সেটি বোধহয় আসলে মূল লক্ষ্য হওয়া উচিত, সেটি আসলে শেষ পর্যন্ত সরকারেরও লক্ষ্য হওয়া উচিত। আমরা আজকে আলোচনা করতে চাই অর্থনীতি ভাবনায়, এসব প্রশ্নের উত্তর খুঁজতে চাই। কেমন হলো বাজেট এবং সার্বিক বাজেটের সার্বিক বিষয়াদি নিয়ে, সামষ্টিক অর্থনীতি নিয়েও কথা বলবো। আমাদের সঙ্গে একজন অতিথি আজকে স্টুডিওতে সময় দিয়েছেন, আমরা স্বাগত জানাতে চাই ডক্টর আহসান এইচ মনসুর, অর্থনীতিবিদ এবং নির্বাহী পরিচালক পিআরআই। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ স্যার। আমরা আনন্দিত যে আপনি আজকে আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন বাজেটের একদিন পর। আজকে যেটি শুরুতেই আসলে আপনার কাছে জানতে চাইবো, মোটা দাগে বাজেট নিয়ে অনেক আলোচনা সমালোচনা শুরু হয়েছে, প্রতিক্রিয়া বা বিরোধী দল থেকেও বিভিন্ন প্রতিক্রিয়া এসছে। আপনার কাছে আসলে বাজেট অর্থনীতির দৃষ্টিকোণ থেকে বা মানুষের জন্য স্বস্তিদায়ক বাজেট কতটা হলো মনে করছেন? দুটো এক হবে এমন কোনো কথা নাই, কারণ অর্থনৈতিক যে টানাপোড়েন চলছে এটাকে যদি সলভ করতে হয় তাহলে কিছু কঠিন কিছু মেজার দরকার হয় অনেক সময়, যেটা হয়তো জনগণের জন্য এই মুহূর্তে কষ্টদায়ক কিন্তু প্রয়োজনীয়। ইটস লাইক সার্জিক্যাল অপারেশন। মানুষকে কষ্ট দিতে হবে, আমি একটা অঙ্গ হয়তো কেটে ফেলতে হবে, কিন্তু পরবর্তীতে সে সুস্থ হবে। জি, অর্থনীতিকে সুস্থ করতে হলে অর্থনীতিকে সুস্থ করার মাধ্যমেই কিন্তু আমি মানুষকে সুস্থ একটা স্বস্তিতে নিয়ে যেতে পারবো। কাজে সেই সুস্থ অর্থনীতির দিকে যাওয়ার জন্য বাজেটটা যথেষ্ট কিনা সেটা একটা বিষয়। আরেকটা হচ্ছে সাধারণ মানুষের জন্য সেপারেটলি কিছু আছে কিনা এই বাজেটে, আমি দুটোকে বিশ্লেষণ করব। একটা জিনিস হচ্ছে যে অনেকেই বলবেন যে আমাদের যে ম্যাক্রো ইকোনমিক যে টানাপোড়েনগুলো আছে সেটার জন্য কি বাজেট কি সহায়ক ভূমিকা রাখবে কিনা। আমি বলবো যে কিছুটা রাখবে, অবশ্যই রাখবে। কেমনভাবে রাখবে বলছি। আমাদের সমস্যাটা হচ্ছে মূল্যস্ফীতি, সেটা কমে আসলে সাধারণ মানুষের জন্য ভালো হবে, সবার জন্যই ভালো হবে, দেশের জন্য ভালো হবে। মূল্যস্ফীতি কমানো কিন্তু বাজেটের দায়িত্ব না। বাজেট ইজ নট, কোন দেশে বাজেট কিন্তু মূল্যস্ফীতি কমানো হয় এটা হতে পারে না। এখানে কিছু রিলিফ দেওয়া হতে পারে, কিছু ট্যাক্স কমিয়ে একটু স্বস্তি দেওয়া হতে পারে, সেটাতে কিন্তু মূল্যস্ফীতি কমবে না। হয়তো জিনিসের দামটা একটু কমবে, ওই পার্টিকুলার জিনিসের দামটা কমবে। মূল্যস্ফীতি কমানোর জন্য হচ্ছে মুদ্রানীতি, এবং যে জিনিসটা মুদ্রানীতি এবং এক্সচেঞ্জ রেট পলিসি, এক্সচেঞ্জ রেটের যে ডেপ্রিসিয়েশনটা হয়েছে সেটা আমাকে ব্যাপকভাবে আমাদের মূল্যস্ফীতিকে বাড়িয়ে দিয়েছে। কাজেই আমি মনে করি যে আমাদের মূল্যস্ফীতিকে কমাতে হলে প্রথমে এক্সচেঞ্জ রেটকে স্টেবল করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে মনিটারি টাইটনিং করতেই হবে, তৃতীয়ত যেটা হচ্ছে সেখানে বাজেটের একটা রোল আছে, সেটা হচ্ছে বাজেটটাকেও সাপোর্ট দিতে হবে মনিটারি পলিসিকে। আমি আসছি কিভাবে। এখন যদি আমরা দেখি তাহলে মূল্যস্ফীতির জন্য সরকার কি করছে। হ্যাঁ, সরকার অনেক কিছু করে নাই, আগে অনেক ব্যর্থতা আছে, কোনো সন্দেহ নেই। মূল্যস্ফীতি কমানোর জন্য আমাদেরকে 2 বছর সময় পার করাটা সমীচীন হয় নাই। উই হ্যাভ লস্ট টাইম অ্যান্ড উই হ্যাভ লস্ট এনার্জি অ্যান্ড মানুষের সাফারিং অনেক বেড়েছে। এটা বলার পরে আমি বলবো যে অতি সম্প্রতি কিছুটা হলেও বোধোদয় হওয়াতে নীতিগত কিছু পরিবর্তন আনা হয়েছে। আপনারা জানেন নিশ্চয়ই যে ইন্টারেস্ট রেট মার্কেট বেস করা হয়েছে। ইন্টারেস্ট রেটকে মার্কেট বেস করার সাথে এক্সচেঞ্জ রেটটাকে বাজার ভিত্তিক করা হয়েছে, এবং যে জিনিসটা হয়েছে মার্কেট বেস করাতে ইন্টারেস্ট রেটটা বেড়ে গেছে। ফলে সাময়িকভাবে মানুষের কিন্তু, বিশেষ করে উদ্যোক্তা শ্রেণীর জন্য কিন্তু তাদের জন্য একটু কষ্টদায়ক, কোনো সন্দেহ নেই, কিন্তু কষ্টের দরকার আছে এই মুহূর্তে। এখন ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়াতে আমাকে এই ইনফ্লেশনের উপর এটা একটা পজিটিভ পেপার ফেলবে, কারণ এক্সচেঞ্জ রেটকে কিন্তু স্টেবল করে ফেলছে তারা। এক্সচেঞ্জ রেট এখন কিন্তু 118 থেকে 117, 18, 19, 20 এর মধ্যে আমি মোটামুটি ট্রানজ্যাকশনটা করতে পারি, এবং এটা কিন্তু গত 2-3 মাস ধরে কিন্তু সেখানে আছে। অনেকে বলছিল যে বাজার ভিত্তিক করে ফেললে এটা কোথায় চলে যাবে। আমি সবসময় বলতাম যে এটাকে ইন্টারেস্ট রেট দিয়ে আমাকে সাপোর্ট দিতে হবে। তো এখন সেই সাপোর্টটা পাচ্ছে। এখন এই অবস্থাটা যদি আমরা ধরে রাখতে পারি আগামী 6 মাস বা 1 বছর, তাহলে আমি আশাবাদী যে
জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আমরা মূল্যস্ফীতিকে কমিয়ে আনতে পারবো। স্যার, অর্থমন্ত্রীও কিন্তু বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বলেছেন যে আরো 6 মাস সময় লাগবে। হ্যাঁ, আমি মনে করি যে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। উনি যেটা বলেছেন সেটার সাথে আমি একমত। আমি ওটা সবসময় বলে আসছি যে এখনই কিছু বড় কিছু হবে না, আমাকে ধৈর্য ধরতে হবে। একটা পলিসিকে বা আমি দিলাম, ওষুধ দিলাম, আর রোগী কি পরের দিনে দৌড়ানো শুরু করবে? না, তাকে সুস্থ হতে হবে। তো এই অর্থনীতিটাকেও সুস্থ হতে হবে। সুস্থ হওয়ার মধ্যে আমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। সেটার মাধ্যমে আমাকে মূল্যস্ফীতিকে আস্তে আস্তে কমিয়ে আনতে হবে। এটা যদি আমি 2 বছর আগে করতাম, 1.5 বছর আগে করতাম, আজকে আমি একটা সুন্দর অবস্থানে থাকতাম। কিন্তু সেটা তো করা হয় নাই। এখন যাই হোক, কাউকে ব্লেম দিচ্ছি না আমি, কিন্তু এখন করা হচ্ছে। কাজে আমি একটু কশাসলি অপটিমিস্টিক, আশাবাদী যে মূল্যস্ফীতিটা 6 থেকে 9 মাসের মধ্যে আমরা হয়তো কমিয়ে আনতে পারবো। এটা কি 6% নামবে সেটা আমি বলবো না, কিন্তু নামতেও পারে। পৃথিবীর অন্যান্য দেশের আমি বিবেচনা যদি দেখি, তাদের কিন্তু 1 বছরের মধ্যে দ্রুততার সাথে কমেছে এবং 6%-এর চাইতে বেশিও কমেছে অনেক দেশে। আমাদের তো 6% কমার দরকার নেই, আমাদের 4% কমতে হবে, 10 থেকে 6 নামতে হবে। এটা সম্ভব যদি আমরা পলিসিটাকে টাইট করে ধরে রাখতে পারি, আমরা যেন ছেড়ে না দিই। আবার এটা মনে রাখতে হবে, পলিসিকে সঠিকভাবে বাস্তবায়ন করে যেতে হবে। এবং এই বাজেটটা ছোট, এই বাজেটের আকারটা আওয়ামী লীগ সরকারের সবগুলো বাজেটের চাইতে, প্রত্যেকটা বাজেটের চাইতে আগের বাজেটটা তো বড় হয়। এইবারই একমাত্র যেটা আগের বাজেটের চাইতে মূল্যস্ফীতি বিবেচনা করলে সেটি ছোট হয়ে এসেছে, প্রকৃত মূল্যে ছোট বাজেট। এবং এই ছোট বাজেটটা এটা এই মূল্যস্ফীতি কমানো, এক্সচেঞ্জ রেটের স্টেবিলিটি, ডিমান্ড ম্যানেজমেন্ট, এইসব অ্যাঙ্গেল থেকে এটাকে সাপোর্ট দেবে। তারপরেও বলবো আরো কি করার ছিল না? অবশ্যই ছিল, বলবো পরে। জি স্যার, আমরা একটু বাজেটে বেশ কিছু লক্ষ্য, যেমন মূল্যস্ফীতিকে 6.5% লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, প্রবৃদ্ধির একটা আকাঙ্ক্ষা দেখানো হয়েছে। বলা হচ্ছিল যে প্রবৃদ্ধি আমাদের মূল লক্ষ্য নয়, কিন্তু 6.5% প্রবৃদ্ধির এই আকাঙ্ক্ষাটি কতটা বাস্তবসম্মত মনে করছেন? এরপরে আমরা রাজস্বের আলোচনায় যেতে চাই। দেখুন, আমরা সবসময় বলি যে একটা ট্রেড অফ আছে। যখন ম্যাক্রো ইকোনমিকতে ইনস্টেবিলিটি থাকে, তখন আমার প্রাথমিক দায়িত্ব হচ্ছে স্টেবিলাইজেশন করা, জিনিসটাকে স্থিতিশীল করা। একটা রোগীকে যেমন হসপিটালে নিয়ে তাকে কি করা হয়, স্যালাইন দিয়ে এটি দিয়ে স্টেবিলাইজ করা হয়, তারপরে তাকে ডাক্তার দেখে চিকিৎসা করা হয়। প্রথমে স্টেবিলাইজেশন, ট্রমা সেন্টারের দায়িত্ব। আমাকে একটা ট্রমা সেন্টারে নিয়ে যেতে হচ্ছে অর্থনীতিকে। স্টেবিলাইজেশন হচ্ছে মূল্যস্ফীতিকে কমানো, এক্সচেঞ্জ রেটকে স্টেবল করা, ব্যালেন্স অফ পেমেন্টকে স্থিতিশীল করা, রিজার্ভটাকে বাড়ানো। এগুলো যদি আমি করতে পারি, আমার কিন্তু আস্থা ফিরে আসবে অর্থনীতিতে। এটা একটা জিনিস। কিন্তু এইটা করতে গেলে এই পর্যায়ে কোনো মতেই গ্রোথের টার্গেট অ্যাচিভ করাটা হয়তো সম্ভব হবে না। কেন হবে না আমি বলছি, ব্যক্তি খাতের বিনিয়োগের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে সেটাও অর্জন হবে না। এখানে বাজেটের একটা বড় একটা রোল থাকে, এবং সেই রোলটা হচ্ছে যে বাজেট কতখানি ব্যক্তি খাতের জন্য ঋণের প্রবাহটাকে অ্যালাউ করবে। আমাদের দেশের বাজেট যেটা হচ্ছে, এই বছর বলছে রিভাইজ বাজেটে 1,58,000 কোটি টাকা তারা ব্যাংকিং খাত থেকে নেবে। আগামী বছর বলছে 1,37,500 কোটি টাকা ব্যাংকিং খাত থেকে নেবে। 1,37,500 কোটি টাকা যদি নেওয়া হয়, ব্যাংকিং খাতের আমার ডিপোজিট গ্রোথ হচ্ছে 160 থেকে 170, 1,60,000 থেকে 1,70,000 কোটি টাকা। সরকারি যদি 1,37,000 কোটি নিয়ে নেয়, ব্যক্তি খাতে থাকবে কি? তারা কি দিয়ে বিনিয়োগটা করবে? স্টক মার্কেটে তো যাওয়ার উপায় নেই, স্টক মার্কেটে তো কেউ যাচ্ছে না, কোনো আইপিও হচ্ছে না। বন্ড মার্কেট তো আমাদের প্রাইভেট সেক্টর বন্ড মার্কেট সেরকম কোনো ভাইব্রেন্ট কিছু নাই। তাহলে তো সেই ব্যাংকিং খাতের উপরই তাদের ভরসা, ব্যক্তি খাতের। কাজেই এখানে সোর্স অফ ফান্ডিং উইল বি এ মেজর প্রবলেম। ইন্টারেস্ট রেট, সরকার যদি এত টাকা বড় করে, ইন্টারেস্ট রেট আরও অনেক উপরে চলে যেতে পারে। কাজে এখানে সরকারকে আমি বলবো আরেকটু কৃচ্ছতা সাধন করতে হবে, ব্যয়টাকে আরও কমাতে হবে, এবং ব্যয় আরও কমানো সম্ভব সরকারকে সেগুলোকে নিয়ে ভাবতে হবে কোথায় কমানো সম্ভব। আমি কেন এখনো ইন্টারেস্ট রেমিটেন্সের উপর কেন সাবসিডি দিচ্ছি 6,000 6,500 কোটি টাকা? কোনো দরকার নেই। চাইলে এটাকে, তারা তো অলরেডি 120 টাকা করে পাচ্ছে, 117 টাকা করে পাচ্ছে। আর কি দরকার? এর চাইতে বেশি কিছু দরকার আছে বলে আমি মনে করি। উচ্চ মূল্যেই তারা পাচ্ছেন। দ্বিতীয়ত আমি মনে করি এই যে স্টেট ওন এন্টারপ্রাইজগুলো আছে আমাদের, এগুলোকে আমরা 50 বছর ধরে পালছি। এরা কি দিয়েছে আমাদেরকে? প্রতি বছর এদের 10-12,000 20,000 কোটি টাকা করে এদেরকে আমাদের ভর্তুকি লোকসান। এবছরের বাজেটে 12,000 কোটি টাকা ধরা আছে। কেন দেব? এগুলোকে আস্তে আস্তে কি আমি ফেজ আউট করতে পারি না? পারি। আমাদের যে মন্ত্রণালয়গুলো আছে, এই বস্ত্র মন্ত্রণালয়, পাট মন্ত্রণালয়, এগুলোর দরকার আছে? যোগাযোগের জন্য কেন আমার এতগুলো মন্ত্রণালয় লাগবে? পৃথিবীর অনেক দেশে যোগাযোগের জন্য একটা মন্ত্রণালয় থাকে।
আমার আছে রেলওয়ে, আমার আছে সড়ক, আমার আছে জনপথ, জলপথ, আমার আছে বিমানপথ, আমার আছে সব পথের কি আলাদা দরকার আছে এতগুলো মন্ত্রণালয়, এতগুলো সেক্রেটারি, এতগুলো পতাকাবাহী গাড়ি বহর, এগুলোকে সরকার তারপরেও কি আমরা আসলে শৃঙ্খলা ফেরাতে পারি? এতে আর বিশৃঙ্খলা হয়। কারণ কি, একটা যোগাযোগ ব্যবস্থার সাথে আরেকটা যোগাযোগ ব্যবস্থার একটা সমন্বয় সাধন করা দরকার। সেটা একটা মন্ত্রণালয় হলে ভালো হয়। আমার রেলের সাথে আমার সড়কের একটা যোগাযোগ থাকতে হবে, যেখানে রেল শেষ হয়ে সড়ক সেখান থেকে শুরু হবে, বাসের সেখান থেকে টার্মিনাল শুরু হবে, মেট্রো রেল সেখানে যাবে। এই যে সমন্বয়হীনতা আমাদের যেখানে আছে, এটা অন্যতম কারণ কিন্তু হচ্ছে 5টা মন্ত্রণালয়কে এক করা। সেই জায়গাটাতে কিন্তু আমরা এক কষ্ট বাঁচাতে পারি, সমন্বয় আরো বেটার করতে পারি। কাজে আমাকে একটু চিন্তা করতে হবে যে কোথায়। আমি মনে করি যে সরকারের 20% 30% কেটে ফেললে সরকারের জন্য ভালো হবে, দেশের জন্য মঙ্গল হবে। মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় অর্থনীতি, তাদের মন্ত্রণালয় কয়টা জানেন? 11টা। আর আমাদের মন্ত্রণালয় ডিভিশন 60-এর ঊর্ধ্বে। কেন? নিশ্চয়ই স্যার, এটা নতুন করে আসলে উদ্ভাবনী চিন্তা করা উচিত। এই ধরনের উদ্ভাবনী প্রস্তাব আপনি অনেকদিন ধরে এটা নিয়ে কথা বলছেন। স্যার, সব মিলিয়ে আসলে বাজেটকে আমরা, সিপিডি একটা প্রতিক্রিয়া দিয়েছে, তারা অনেকগুলো প্রতিক্রিয়া, যে মূল্যস্ফীতি কমানোর সুনির্দিষ্ট কোনো লক্ষ্য দেওয়া হয়েছে, মূল্যস্ফীতি 6.5%, কিন্তু কিভাবে কমবে সেটি নেই। রিজার্ভ কিভাবে আসলে আমাদের বাড়বে সে বিষয়েও কোনো সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই বা যৌক্তিকতা তারা খুঁজে পাচ্ছেন না। স্যার, আমাদের আসলে সামষ্টিক অর্থনীতির যে সূচকগুলো নিয়ে আপনারা দীর্ঘদিন ধরে কথা বলছিলেন, সেই চাপ আসলে কতটা এই বাজেটের মধ্য দিয়ে কমে আসবে, এরকম কোনো রূপরেখা পাচ্ছেন কিনা? না, আমি আগেই বলেছি যে বাজেট কিন্তু মূল্যস্ফীতি বা ব্যালেন্স অফ পেমেন্টের জন্য সরাসরি কোনো রোল প্লে করে না, কিন্তু পরোক্ষভাবে একটা বড় ভূমিকা রাখে। সেই ভূমিকাটা হচ্ছে ডিমান্ড ম্যানেজমেন্টের থ্রুতে, যেটাকে আমরা বলি চাহিদাকে কমিয়ে ফেলে। অর্থাৎ বাজেটের সাইজকে যদি আমি ছোট করতে পারি, আমি কিন্তু ব্যালেন্স অফ পেমেন্টের একটা বড় ভূমিকা রাখতে পারে বাজেট। তো এই দিক দিয়ে আমি যদি বলি এখন বাজেট কি সেই ভূমিকা রাখছে? হ্যাঁ, অবশ্যই আংশিকভাবে রাখছে। এই বাজেট অন্যান্য বাজেটের চাইতে ছোট, সেই হিসাবে এটা রাখছে। এটা কি আরো ছোট হতে পারতো না? পারতো। আমি তো কতগুলো এক্সাম্পল দিলাম। চালু করলে আরো ভালো হতো। তো এটা একটা দিক। এখন যে জিনিসটা বলছে যে এটা কি রিজার্ভ বাড়াতে সাহায্য করবে, এটা কি এটা করবে, সরাসরিভাবে কোনোটাই করবে না, কিন্তু পরোক্ষভাবে যদি আমি বলি, বাজেটের পলিসিটাকে কিন্তু সামগ্রিক অর্থনৈতিক পলিসির সাথে মিলিয়ে দেখতে হবে। আমার মনিটারি পলিসি যদি আমি টাইট রাখতে পারি, ইন্টারেস্ট রেটকে যদি আমি সাময়িকভাবে উচ্চ পর্যায়ে নিয়ে ইনফ্লেশনকে যদি কমিয়ে আনতে পারি, আমি যদি আবার আমার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টটা যেটা নেগেটিভ আছে, আমার কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট এখন সারপ্লাস আছে বর্তমানে, মানে ব্যালেন্স অফ পেমেন্টের, সেটা একটা বিশাল অর্জন। এখন কারেন্ট অ্যাকাউন্টের সারপ্লাস রেখে যদি আমি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টকে সারপ্লাস করতে পারি, আমার রিজার্ভ তো এমনি বেড়ে যাবে। কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টকে সারপ্লাস করার মতো আমার পলিসি কি আছে? কিছুটা আছে। ইন্টারেস্ট রেট ইজ এ গুড পলিসি, ওইখানে যেন আসবে। মানুষ এখন আবার ফরেন লোন নেবে। আমার সমস্যাটা কি হয়েছে? আমার ছিল $26 বিলিয়ন মতো ছিল আমার প্রাইভেট সেক্টরের ডেট, সেটা কমে হয়ে গেছে 12-14 বিলিয়ন। তাহলে এই যে 12 থেকে 14 বিলিয়ন ডলার আমি হারিয়ে ফেললাম, সেটা তো রিজার্ভ থেকেই গেছে। তাহলে $14 বিলিয়ন রিজার্ভ আমি ফিরত আনতে হলে আমি যদি আবার প্রাইভেট সেক্টর ডেট, ফরেন ডেটটাকে আমি বাড়াতে পারি, তাহলে কিন্তু আমি এটা করতে পারবো। এটা হবে। কেন হবে? ডোমেস্টিক বরোয়িং ইজ কস্টলি নাও। আমাকে 14%, 16% দিয়ে টাকা বরোয়িং করতে হবে। আমি যদি 7-8%-এ ডলার লোন নিতে পারি, এবং আমি যদি বুঝি যে আমার এক্সচেঞ্জ রেটটা মোটামুটি স্টেবল থাকবে আগামী 2-3 বছর, তাহলে কিন্তু আমি লাভবান। তো সেটা ব্যক্তি খাচ্ছে সিদ্ধান্ত, তাদের সিদ্ধান্ত তারাই দিবে। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টকে যদি আমরা টার্ন অ্যারাউন্ড করে ফেলতে পারি, আমার কিন্তু রিজার্ভ বাড়া শুরু করবে। স্যার, আমরা আরও কথা বলবো, বিশেষ করে অর্থমন্ত্রী যে উচ্চাভিলাষ এবারের বাজেটে রাজস্ব নিয়ে দেখিয়েছেন, সেটি নিয়ে আপনার কাছে জানতে চাইবো। এবং আমরা দেখছি যে রাজস্ব খাতে তিনি বেশ কিছু চেষ্টা করেছেন অনেক রকম পরিবর্তন আনার, শুল্ক করের ক্ষেত্রে। রাজস্ব সব মিলিয়ে আসলে কোন দিকে যাবে তা নিয়ে আমরা কথা বলবো। একটা বিরতি নেবার সময় হচ্ছে, বিরতি থেকে ফিরে এসে। দর্শক, অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর আহসান এইচ মনসুর, নির্বাহী পরিচালক পিয়ারা এবং অর্থনীতিবিদ। আমরা বাজেট, ইচ্ছে পূরণের বাজেট এবং বাস্তবতা, আমরা জানি কঠিন সময় একটি বাজেট দেওয়া হয়েছে, সেই বাজেট আসলে কঠিন সময়কে কতটুকু মোকাবেলা করতে সক্ষম তা নিয়ে আমরা কথা বলছি, আরও কথা বলবো রূপালী ব্যাংক লিমিটেড অর্থনীতি ভাবনা থেকে বিরতি থেকে ফিরে এসে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি রূপালী ব্যাংক লিমিটেড অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি বাজেটের
ইচ্ছে পূরণের বাজেট এবং বাস্তবতা, এই শিরোনামে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর আহসান এইচ মনসুর, নির্বাহী পরিচালক পিআরআই এবং অর্থনীতিবিদ। আরও একবার স্বাগত জানাচ্ছি স্যার আপনাকে। স্যার, বিরতির আগে বাজেট নিয়ে অনেকগুলো বিষয় আসলে বলছিলেন, বিশেষ করে মূল্যস্ফীতির বিষয়টি নিয়ে বলছিলেন। আমরা আসলে এই পর্যায়ে যেটি জানতে চাই যে অর্থমন্ত্রী একটি বড় ধরনের আকাঙ্ক্ষা দেখিয়েছেন, উচ্চাভিলাষিতা দেখিয়েছেন রাজস্ব আদায়ের ক্ষেত্রে। এনবিআরকে 4,80,000 কোটি টাকা, 5,41,000 কোটি টাকা রাজস্ব আদায় করবেন। এটি আসলে এই বিদ্যমান বাস্তবতায় আসলে কতটা সম্ভব, যেখানে আমরা দেখছি বিনিয়োগ খরা রয়েছে, প্রবৃদ্ধির আকাঙ্ক্ষা নেই, সেটি এক ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি কিনা? রাজস্বের ক্ষেত্রে আমরা সবসময় উচ্চাভিলাষিত হয় সরকার এবং বাস্তবতায় ফিরে আসে। এবারও তাই হবে আমার ধারণা। আমরা যদি এই বর্তমান বাজেটটাকে দেখি, ভিত্তিটা এখানে 4,30,000 কোটি টাকা এনবিআর ধরা হয়েছিল, পরে রিভাইজ করে এটা 4,10,000 কোটি টাকা করা হয়েছে। কিন্তু 4,10,000 কি পারবে? পারবে না। আমার ধারণা 3,70,000 থেকে 3,80,000 কোটি। তাহলে এখানে কিন্তু 30,000 কোটি টাকার একটা পার্থক্য সংশোধনের পরেও, হ্যাঁ, সংশোধনের পরেও হয়ে যাচ্ছে। এবং এইটা তো ক্যারি ওভার হবে সামনের বছর, তাই না? এই ভিত্তিটা তো থাকবে। আমি তো বেসটা ছোট হয়ে গেছে, কাজে প্রবৃদ্ধিটা হচ্ছে প্রায় 27% মতো। 27% জীবনও হবে না। সরকারের হিসাবে 17%, আমার হিসাবে 27%। তো এই পার্থক্যটায় 10% তো আসবে না। কাজেই আমার 40 থেকে 50% এই 1,000 কোটি টাকার মতো শর্টফল হওয়ার সম্ভাবনাটা বেশ বড় রকমেরই আছে বলে আমি মনে করি। এবং সামগ্রিক অর্থনৈতিক যদি প্রেক্ষাপট দেখি, সেখানেও খুব বেশি বড় কিছু আশা করাটা ঠিক হবে না। হয়তো ব্যাংকিং খাত থেকে সরকার রাজস্ব পাবে, কিন্তু অন্যান্য খাতগুলো কিন্তু ভালো অবস্থায় নেই। ব্যাংকিং খাত ভালো অবস্থায় আসবে কারণ হচ্ছে যে ইন্টারেস্ট রেট লিবারালাইজেশন করা হয়েছে, ট্রেজারি বিলে প্রচুর টাকা ব্যাংকগুলো রোজগার করছে, কাজে তাদের জন্য একটা সুসময় এখন। সেখান থেকে সরকার প্রায় 38%, 40% রাজস্ব নিয়ে নিবে, কাজে সরকার সেখান থেকে ভালো একটা রাজস্ব পাবে। তার বাইরে কিন্তু সেক্টরগুলো খুব বেশি যে ভালো করছে তা নয়। স্যার, কিন্তু এই যে রাজস্ব আদায়ের লক্ষ্য, কিন্তু সেই তুলনায় আমরা তো কোনো বড় সংস্কার পদক্ষেপ লক্ষ্য করছি না, বা বাজেটেও সেই সংস্কার নিয়ে কোনো কথা নেই। সেই জায়গাটা আসলে আরেকটু স্পষ্ট হতে পারতো কিনা? অবশ্যই বাজেটে ঘোষণা থাকা উচিত ছিল যে কিভাবে তারা মধ্যমেয়াদী একটা সংস্কার কার্যক্রম চালু করতে যাচ্ছে। তবে বাস্তবতাটা যেটা আমি দেখলাম, আমি এই মুহূর্তে আজকে এখন এই অনুষ্ঠানে আসার আগেই একটা এনবিআর এর একটা অনুষ্ঠানে ছিলাম, যেটা হচ্ছে মিডিয়াম অ্যান্ড লং টার্ম ট্রান্সফরমেশন অফ দ্য ডাইরেক্ট ট্যাক্স সিস্টেম, অর্থাৎ প্রত্যক্ষ কর ব্যবস্থার মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সংস্কার। এটা নিয়েই এটার আলোচ্য বিষয়টা ছিল। তার মানে হচ্ছে যে এনবিআর কিন্তু কাজ করছে, সরকার কাজ করছে, শুরু করেছে অন্তত। এটা যেটা প্রেজেন্টেশনটা ছিল সেটা একটা ব্রড আউটলাইন ছিল, এখানে ডিটেলস ছিল না। ডিটেলসটাকে করতে হয়তো 1 বছর লেগে যাবে তাদের, এটাকে করে একটা রোড ম্যাপ তৈরি করতে, যেটা হয়তো আগামী বাজেট থেকে বাস্তবায়ন সম্ভব। তো এটার ঘোষণাটা থাকা উচিত ছিল। এবং এখানে শুধু ডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে নয়, আমি মনে করি যে ভ্যাটের ক্ষেত্রে এবং অন্যান্য ট্যাক্সের ক্ষেত্রেও, কাস্টমসের ক্ষেত্রেও যে ধরনের রিফর্ম থাকা উচিত সেটা অবশ্যই বাস্তবায়ন শুরু করা দরকার। বাস্তবায়ন করতে চাইলেই এখনই রেজাল্ট আসবে না, কিন্তু আমাকে কার্যক্রম শুরু করতে হবে। আমি মনে করি যে প্রকৃত রিফর্ম করতে হলে এটা ডিজাইন করতে 1 বছর লাগবে, বাস্তবায়ন লাগবে আরো 2 থেকে 3 বছর, রেজাল্ট আসতে লাগবে 4 থেকে 5 বছর। ঠিক আছে, আমরা ধৈর্য ধরবো, কিন্তু কাজটা তো শুরু করতে হবে। এবং সেই বিষয়ে সুস্পষ্ট ঘোষণাটা হচ্ছে রাজনৈতিক অঙ্গীকার। সেই ঘোষণাটা থাকাটা তো অবশ্যই দরকার, শক্তভাবে ঘোষণা থাকা দরকার। স্যার, আমরা দেখি যে বাজেটে এবার আপনার কাছে কি মনে হয় যে আমরা যে কর হারের যে সমন্বয়গুলো করা, সেটি দেশীয় শিল্পের সুরক্ষার কথা বলি, অথবা আমরা কিছু কিছু পণ্যে দেখেছি নিত্য পণ্যের ক্ষেত্রে এক ধরনের ছাড় দেওয়ার চেষ্টা করেছেন, আবার পানির ফিল্টারে আমরা দেখেছি কর বসানো হয়েছে, এসির উপর বেশ কর বসানো হয়েছে, যদিও এসি এখন মধ্যবিত্তরাও আসলে কেনার চেষ্টা করছেন। তো এই কর হার যৌক্তিকীকরণের জায়গাগুলোতে আপনার কাছে কেমন লেগেছে? কেননা আমরা দেখি যে বাজেট আসলে দাম কমার তালিকায় পণ্যের সংখ্যা কিন্তু খুব কম হয়, এবং সেটা ওই দিন থেকেই ওই পণ্যগুলোর দাম বেড়ে যায় রাতারাতি বাজারে। এখানে সরকার যেটা করেছে, কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর যেটা অ্যাডভান্স ট্যাক্স ছিল 1%, সেটাকে তারা মুঠো করে নিয়েছে। তো সেটা ভালো জিনিস আমি মনে করি। ওটা কোনো ক্ষেত্রেই অ্যাডভান্স ট্যাক্স থাকার দরকার নেই। আসলে অ্যাডভান্স ট্যাক্স পৃথিবীর কোনো দেশে থাকে না, এটা আননেসেসারি। আমরা ব্যবসায়ীরা প্রায় অভিযোগ করছেন, ব্যবসায়ীদের যে কমপ্লেইন সেটা যৌক্তিক, এবং এখান থেকে আমাদের সরে আসা উচিত। এবং আমি মনে করি যে যদি কোনো ক্ষেত্রে থাকেও উইথহোল্ডিং থাকে, সেটা ফুললি ক্রেডিটেবল হতে হবে। এটা
আমি নেব কিন্তু ফেরত দেব না, তা হবে না। আমি নেব কিন্তু অ্যাডজাস্ট করতে পারবো না, তা হবে না। এটা ফুললি অ্যাডজাস্টেবল হতে হবে একজন ফাইনাল লায়াবিলিটির উপরে। এটা একটা জিনিস, সেই জায়গাটা কিছুটা আছে। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে বাজেটে কিছু কিছু পণ্যের উপর উইথড্র করা হয়েছে কর, সেটা হচ্ছে যে এক্সেমশন ছিল আগে সেই জায়গাগুলোতে, সেই জায়গা থেকে এক্সেমশনটা হয় কমিয়ে দেওয়া হয়েছে, যেমন ফ্রিজের ক্ষেত্রে এটাকে কমিয়ে 5% করা হয়েছে। এখনো কম, 15% তো নয়, 5, কিন্তু কমানো হয়েছে। ধাপে ধাপে কমিয়ে এটাকে হয়তো 15-তে নিয়ে যেতে হবে আগামীতে। তো এইটা এই মুভমেন্টটা ঠিকই আছে। আমি মনে করি যে বাংলাদেশে অনেক বেশি জায়গায় কর ছাড় দেওয়া হয়েছে। প্রত্যক্ষ করের ক্ষেত্রেই প্রায় 1,60,000 কোটি টাকা বলা হয়, পরোক্ষ করের ক্ষেত্রে বিশেষ করে ভ্যাটের ক্ষেত্রে শুনি 1,40,000 কোটি টাকার মতো কর ছাড় আছে। তো এগুলো কিন্তু কমাতে হবে। কাজে কিছুটা যদি শুরু করা হয় সেটা একটা ভালো লক্ষণ। আগামীতে আরও বেশি ছাড় কমিয়ে ফেলতে হবে আমাদের। স্যার, সেক্ষেত্রে আসলে আমাদের এই যে একদিকে ছাড় দেওয়া হচ্ছে, আর ব্যবসায়ীরা এবারের বাজেটে আমরা দেখছিলাম যে ব্যবসায়ীদের জন্য আপনার কাছে কি মনে হয় যে বাজেটটা কতটা ব্যবসা বান্ধব হলো? এবং পোশাক আমদানিতে আমরা দেখলাম যে এবার যারা আমদানি করে পোশাক বিক্রি করেন দেশীয় উদ্যোক্তারা একটু ক্ষুব্ধ হয়েছেন। পোশাক আমদানিতে দেখলাম যে 122-22.5% আমদানি শুল্ক সেটিকে 100% করা হয়েছে। এটি দেশীয় ব্যবসায়ীরা কিছুটা ক্ষুব্ধ হয়েছেন, যারা দেশীয় উদ্যোক্তা রয়েছেন, দেশীয় ব্র্যান্ডের যারা ব্যবসা করছেন। আমি মনে করি যে ক্ষুব্ধ হওয়ার কোনো কারণ নেই। সত্যিকার অর্থে আমি ভেরি অনেস্ট উইথ ইউ, আমরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কম্পিটিটিভ পোশাক রপ্তানিকারক দেশ। আমরা কেন ভয় পাবো বিদেশ থেকে কাপড় আসাকে নিয়ে? আমরাই তো এই ব্র্যান্ডগুলো আমরাই তো তৈরি করছি, তাই না? কাজে আমার ভয় পাওয়ার কিছু নাই। আমরা হাইলি কম্পিটিটিভ, আমরা বেস্ট কোয়ালিটির শার্ট তৈরি করতে পারি, প্যান্ট তৈরি করতে পারি, কাপড় তৈরি করতে পারি, লেডিস ওয়্যার তৈরি করতে পারি। তা আমরা কেন ভয় পাবো? আর 100% প্রোটেকশন তারপরেও আছে, ইট ইজ টু মাচ। এটাকেও কমাতে হবে। আমি যেটা বলবো, আমি যদি আজকে একটা বারবারি জামা কিনতে চাই, আমি বাংলাদেশে এটা পাবো না, কারণ এর ডিউটি এত বেশি। আমি কিন্তু ঠিকই কিনবো, সিঙ্গাপুর থেকে কিনবো, লন্ডন থেকে কিনবো, বা আমেরিকা থেকে কিনবো, আমি কিনে নিয়ে আসবো। টাকাটা কোথায় গেল? করটা কে পেল? তার চাইতে আমি যদি 20% করে করটা বাংলাদেশে রাখি, টাকাটা বিজনেস, বাংলাদেশে একটা বিজনেস হাউস এটাকে আমাকে বিক্রি করবে, তারাও বাংলাদেশে ওই দোকানগুলো চলে আসবে। বাংলাদেশে কেন বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশে আসে না? বিদেশি যেসব বড় বড় হোলসেলার, বড় বড় কাপড়ের দোকান, H&M এমুক, তারা কেন আসছে না বাংলাদেশে? ইন্ডিয়াতে কেন আসে? আমাদেরকে কেন আসে না? আমাদের কি বাজার নাই? বাজার আছে। আমাদের কর ব্যবস্থা, এই 100% ট্যাক্স দিয়ে তারা এখানে বিক্রি করে টিকতে পারবে না। স্যার, আমাদের বাজেটে এবার যে খাতভিত্তিক অগ্রাধিকার, সেই অগ্রাধিকারের জায়গায় আপনার কাছে কেমন মনে হয়েছে? যে অগ্রাধিকার বা বরাদ্দের জায়গাগুলো কেমন মনে হয়েছে? এইখানে যেটা আমি বলবো যে আমাদের বলে না যে গরিবের এই ডাল আনতে পান্তা ফুরায়, নুন আনতে পান্তা ফুরায়। তো এই অবস্থা হচ্ছে আমাদের। টাকার পরিমাণ খুবই স্বল্প, চাহিদা তো ব্যাপক, এবং আমাদের যে টাকাগুলো দিতে হয় বাজেটে, সুদ আমাদের রাজস্বের 1/3 খেয়ে ফেলে, আমার সাবসিডি রাজস্বের 1/3 খেয়ে ফেলে, আমার বেতন ভাতা এটা আমার প্রায় 42-44% রাজস্বের খেয়ে ফেলে। 100 কিন্তু পার হয়ে গেছি আমি। তারপরে আছে সরকারের পেনশন, এগুলো দেওয়ার পরে শিক্ষা, স্বাস্থ্য, মুক্ত বা আমাদের অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানের জন্য কত, পুরো অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানটাই ধার করে করা হয়। পুরোটাই হয় দেশীয় ধার টাকা অথবা বিদেশি অর্থের ধারে। এখানে 1 পয়সাও আমাদের সঞ্চয় থেকে হয় না। তো এটা খুবই একটা আনএক্সেপ্টেবল পজিশন। কাজে আমি যেটা বলবো যে সরকারের সামর্থ্য খুব সীমিত, বেশি কিছু আশা করে লাভ নাই, দিতে পারবে না। সরকারকে সামর্থ্য বাড়াতে হবে, সেটা করতে হলে রাজস্বকে বাড়াতে হবে, সেইখানে মনোযোগ দিতে হবে দ্রুত এবং খুব ফার্মলি, তা না হলে হবে না। এই রাজস্ব সংস্কার নিয়ে আসলে আপনারা অনেক দিন ধরে আসলে স্যার বলে আসছিলেন যে এটাই আসলে একটা সক্ষমতা বাড়ানোর অন্যতম উপায় এবং উৎস। 1 নম্বর বাইন্ডিং কনস্ট্রেন্ট ফর বাংলাদেশ, জি, রাজস্বের স্বল্পতা। জি স্যার, আমরা আরও কথা বলতে চাই বাজেট নিয়ে, আমাদের আরেকটা বিরতি নেবার সময় হয়েছে। দর্শক, আমাদের সঙ্গে ডক্টর আহসান এইচ মনসুর রয়েছেন, নির্বাহী পরিচালক পিআরআই এবং অর্থনীতিবিদ। আমরা কথা বলবো বাজেটের আরও সার্বিক বিষয় নিয়ে। ইচ্ছে পূরণের বাজেট ও বাস্তবতা এই শিরোনামে কথা বলছি। আরেকটা বিরতির পর ফিরবো, আশা করি আমাদের সাথেই থাকবেন।
দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি রূপালী ব্যাংক লিমিটেড অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে। কথা বলছি বাজেটের সার্বিক বিষয় নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর হাসান এইচ মনসুর, নির্বাহী পরিচালক পিআরআই এবং অর্থনীতিবিদ। আরো একবার স্বাগত জানাচ্ছি স্যার আপনাকে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি। এই যে ইচ্ছে পূরণের বাজেট এবং বাস্তবতা নিয়ে আমরা আজকে অনেক কথা বললাম। সব মিলিয়ে অনেক রকম বিলের বোঝা রয়েছে মানুষের কাঁধে। আমরা যেটি একটু বলতে চাই ছোট করে আপনার কাছে, আমরা দেখছি যে বিদ্যুৎ বিল বাড়ছে, পানি বিল বাড়ছে, গ্যাস বিল, জ্বালানির যে খরচ বাড়ছে, এটি এক ধরনের মানুষের উপর গিয়ে তো বোঝা বাড়ছে। আইএমএফেরও চাপ রয়েছে সংস্কারের, সমন্বয় করার। সার্বিকভাবে একদিকে বিলের বোঝা, করের বোঝা, এটি আসলে মানুষকে স্বস্তি কতটা দেবে বাজেটের মধ্য দিয়ে? এবং আপনার কাছে কি মনে হয় যে বিনিয়োগ এবং কর্মসংস্থানে আদৌ যদি বাজেটে আমরা তেমন কোনো পরিষ্কার কোনো লক্ষ্য দেখিনি, এবং বিনিয়োগ কর্মসংস্থান না হলে মানুষ আসলে স্বস্তি খুঁজবেন কোথায়? এখানে দুটো বিষয় আমি একটু আলোকপাত করবো। একটা হচ্ছে যে যেটা আমি বলেছি আগে, যে বিনিয়োগ এবছর খুব বেশি হবে না, কারণ টাকাটা আসবে কোথায়? কর্মসংস্থানের উপর তো আমাদের বিনিয়োগ না হলে কর্মসংস্থানও হবে না। বিনিয়োগ ছাড়া তো কর্মসংস্থান সম্ভব না। কোথায় আমি কাজটা করব? আমার বিনিয়োগ করতে গেলে যে পরিমাণ আর্থিক দরকার, ব্যাংকিং সাপোর্ট দরকার, সেটা কিন্তু এই বাজেটে দিতে পারবে না। এবং আমাদের যে ব্যাংকিং খাতের যে দুর্বলতাগুলো, সেগুলো নিয়ে কোনো বাজেটে কিন্তু কোনো উচ্চবাচ্য নেই, একেবারেই নীরব। এটা কিন্তু আমি আশা করিনি। আমি আশা করেছি যে ব্যাংকিং খাত নিয়ে সুস্পষ্ট কিছু ঘোষণা থাকবে। কিছুই হচ্ছে না ব্যাংকিং খাতে। সবকিছু কিন্তু স্ট্যান্ড স্টিল হয়ে গেছে। একীভূতকরণের যে একটা প্রচেষ্টা হচ্ছিল, সেটাও স্টল হয়ে গেছে, সেটাও শেষ। তাহলে করবোটা কি? কিন্তু ঋণের বোঝা সেই দিনই, বাজেটের ঘোষণার দিনই বলা হলো যে নন পারফর্মিং অ্যাসেট 156 থেকে বেড়ে 182 হয়ে গেছে, 1,82,000 কোটি টাকা হয়ে গেছে। এবং এটা আসলে তো এটা 4 লক্ষ কোটি টাকা। তো এই 4 লক্ষ, এবং এটা নিয়ে স্যার বড় ধরনের কোনো সংস্কারের কথা বলা হলো না, কোনো সংস্কারের কথাই বলা হচ্ছে না। এবং কেন জানি সব চুপ হয়ে গেল, আবার বাংলাদেশ ব্যাংক নীরব হয়ে গেল। তো নীরবতা তো এখন সময় নয়, আমাদের তো কাজ করতে হবে এখানে। তো এই একটা বিষয় আমি মনে করি। যে দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে স্মার্ট বাংলাদেশের কথা বলা হচ্ছে, আমি প্রথমে বলবো যে আমার দরকার হচ্ছে স্মার্ট গভর্নমেন্ট। স্মার্ট গভর্নমেন্ট কেন? কয়েকটা জায়গায় মানুষকে সেবা দিতে হবে। সেবার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি দেখি মানুষকে হয়রানি করা হচ্ছে। সেবা তো দেওয়া হচ্ছে না, হয়রানি করা হচ্ছে। একটা জমির কাগজ যদি আনতে যাওয়া হয়, সরকারের ফি হয়তো 500 টাকা, আমার কাছ থেকে নেবে 5,000 টাকা বা আরও বেশি, সময় বুঝে, অবস্থা বুঝে। তো এই যে প্রবণতাটা, আমার একটা লাইসেন্স রিনিউ করতে গেলে আমাকে পয়সা দিতে হবে, আমার পাসপোর্ট রিনিউ করতে গেলে আমাকে হয়রানি করবে এবং সেখান থেকে পয়সা নেবে। এটা তো হতে পারে না। এখানে সরকারকে, এটা যুগের পর যুগ চলে আসছে, যুগের পর যুগ খারাপের দিকে যাচ্ছে। সেইটা কেন হবে? এখনকার দিনে তথ্য প্রযুক্তির যুগে কেন সরকার এই জিনিসগুলোকে থেকে বের করে আনতে পারছে না জনগণকে? সরকারের জনপ্রিয়তাও বাড়বে, মানুষের হয়রানি কমবে, মানুষ আশীর্বাদ করবে। এটা একটা জিনিস। নিশ্চয়ই। দ্বিতীয়ত যেটা হচ্ছে, সরকার আরেকটা স্মার্ট হতে হবে অন্য ব্যাপারে। আমরা যেসব কন্ট্রাক্ট নেগোশিয়েট করি, এই যে পাওয়ার সেক্টরের যে সমস্যাগুলো, এখানে ট্রান্সপারেন্সি আছে? আমার তো মনে হয় নাই। আমরা কি জানি আদানির সাথে কি চুক্তি হয়েছে? আপনারা কি জানেন? গণমাধ্যম কেউ জানে কি চুক্তি হয়েছে? রাশিয়ার সাথে কি চুক্তি হয়েছে রূপপুর নিয়ে? আমরা জানি না। তো এই যে স্বচ্ছতা, জনগণের টাকা নিয়ে করা হচ্ছে, চুক্তি করা হচ্ছে, এটা দায়ভার 30 বছর জনগণকে বহন করতে হবে, 50 বছর বহন করতে হবে। কিন্তু জনগণকে কিছু বলা হচ্ছে না। ফলে কি হচ্ছে? পাওয়ার সেক্টরের বড় একটা সমস্যা হচ্ছে যে আমরা যেসব কন্ট্রাক্ট করেছি সেগুলো হয়তো করা উচিত হয় নাই। হয়তো সেখানে আরো কাটছাট করা যেত, সেখানে মানুষের দায়ভার আরো কমিয়ে ফেলে মানুষকে একটু স্বস্তির জায়গায় নিয়ে যাওয়া যেত। এখন দেরি হয়ে গেছে। তারপরেও আমি বলবো সরকারের হয়তো উচিত হবে তাদেরকে ডেকে বসে রিনেগোশিয়েট করা, যে আমরা পাওয়ার পারচেজ এগ্রিমেন্টগুলোকে একটু রিনেগোশিয়েট করব। আমরা চাই মানুষকে একটু স্বস্তি দিতে। আমরা 4 বার মূল্য বাড়াবো না, আমরা মূল্য বৃদ্ধিটা হয়তো 2 বারে রাখবো, বাকি 2 বারেরটা তোমাদের কাছ থেকে নিব। একটা বার্ডেন শেয়ারিং অ্যাপ্রোচ করতে হবে সরকারকে, তাহলে সেটা জনকল্যাণমূলক হবে। শুধু ব্যয় বাড়িয়ে মানুষের উপর চাপিয়ে সলিউশন হবে না। ভারতের নাগরিকরা যদি আমাদের অর্ধেক দামে বিদ্যুৎ পায়, আমরা কেন ডবল দামে বিদ্যুৎ কিনবো এক্সচেঞ্জ রেট অ্যাডজাস্ট করার পরেও? এটা তো গ্রহণযোগ্য নয়। আমাকে এখানে ভাবতে হবে।
স্যার আমরা এই জায়গাগুলোই বলছিলাম যে করের বোঝা আবার বিলের বোঝা এগুলো দিন দিন মানুষের কাছে বাড়ছে, বিপরীতে আপনি বলছিলেন যে আমরা সেবা আসলে মানুষ পাচ্ছে না। তাহলে আমরা যে স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রার কথা বলছি, আমরা সত্যিকার অর্থে কি আসলে স্মার্ট বাংলাদেশ হতে পারলাম কিনা, এটা একটা বড় প্রশ্নবিদ্ধ হয়ে যায় কিনা? অবশ্যই প্রথমে আমি বিফোর আই প্রিচ আই হ্যাভ টু প্র্যাকটিস। সরকার যখন বলছে স্মার্ট বাংলাদেশ করব, সরকারকেই প্রথম স্মার্ট হতে হবে। সরকার হয়ে রয়েছে মান্ধাতার আমলের। আমার এনবিআর কি অবস্থা চলছে, এখনো সেই লাল ফিতের দৌরাত্ম, প্রত্যেকের নামে আলাদা আলাদা ফাইল, সেই ফাইলটা সার্কেল অফিসে আসে, সেখান থেকে তারা কি চেঞ্জ করতেছে কিছুই কারো জানার উপায় নেই। সেন্টারে বসে কিছুই জানে না, মেম্বার সাহেবরা বা ইয়েরা কোনো কিছু জানে না, ওইখানে বসে কাজসাজি হচ্ছে, ঘুষ খাওয়াই হচ্ছে, দেওয়া হচ্ছে। এই ধরনের সেবা তো অ্যাকসেপ্টেবল না। ইট ইজ নট স্মার্ট বাংলাদেশ। আমাকে আগে সরকারকে স্মার্ট করুক, নাগরিকরা তাদের নিজের স্বার্থে স্মার্ট হয়। কোম্পানিগুলো কিন্তু আমাদের স্মার্ট, কিন্তু তারা তো স্মার্ট হলে কি করবে, সরকারের সাথে তো ইন্টারফেস করতে পারছে না, সরকারকে তো তারা সেইভাবে যোগাযোগটা স্থাপন করতে পারছে না। সেটা না হলে তো স্মার্ট কান্ট্রি হবে না। নিশ্চয়ই নিশ্চয়ই স্যার, আমরা আরও কথা বলবো। এই মুহূর্তে বিজিএমইএ, বিকেএমএ, বিটিএমএ আজকে কিন্তু বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন। আমরা সংক্ষেপে একটু শুনে আসি। এই মুহূর্তে বিজিএমএ কার্যালয়ে কথা বলছেন মোহাম্মদ হাতেম, বিকেএমএ এর নির্বাহী সভাপতি। আমরা একটু শুনবো কি বলছেন। দুঃখিত, এখন আসলে প্রতি কথা বলছেন মোহাম্মদ আলী খোকন। ইনসেন্টিভ দিয়ে থাকে 3.88% অথবা পার কেজিতে 11 রুপি, হুইচ ইজ লোয়ার। এছাড়া তারা ডিউটি ড্রব্যাক পায় 2%, সব মিলিয়ে প্রায় 20 থেকে 22 সেন্ট। তারা যদি যেই দামে কিনে সেই দামে ডাম্পিং বিক্রি করলেও তাদের 20 সেন্ট প্রফিট থাকে। এটা একটা বিষয়। দ্বিতীয় কথা, তারা কিন্তু নগদ টাকা দিচ্ছে না। তারা কি করে, আপনাকে একটা সার্টিফিকেট দেয়। যদি আপনি $1,00,000 এক্সপোর্ট করেন, $3,800 একটা সার্টিফিকেট দেয়। আপনি যখন কোনো ইম্পোর্ট ডিউটি করবেন, সেই সার্টিফিকেটটা আপনাকে সাবমিট করবেন। যদি আপনার প্রয়োজন না হয়, এটা ট্রান্সফার বিক্রি করতে, আপনি অন্যকে যার প্রয়োজন অন্য কোনো কমার্শিয়াল ইম্পোর্টার কাছে সেটা বিক্রি করতে পারবে। তো এই ধরনের যখন সুযোগ সুবিধা ভারত দিচ্ছে, শুধু গুজরাটে টেক্সটাইল করার জন্য তার টেক্সটাইল এরিয়াতে 40% ক্যাপিটাল সাবসিডি, মানে আগামী 5 বছর ইন্ডাস্ট্রিকে দাঁড়ানোর জন্য ওই টাকাটা ফুল টাকাটা তারা দিচ্ছে। দ্বিতীয় হলো আপনি ইন্টারেস্ট 7% আপনাকে রিবেট দিচ্ছে, যে আপনার 12% 7% দিয়ে দিচ্ছে। বিদ্যুৎ বিলের উপর 5 টাকা, 9 টাকা বিদ্যুৎ বিল হয়ে থাকে, 5 টাকা দিয়ে থাকে। তাহলে এগুলি ইনডাইরেক্ট ভাবে ভারত দিচ্ছে, যেখানে নিজস্ব তাদের তুলা আছে, প্রযুক্তি আছে, যন্ত্র থাকা সত্ত্বেও আমাদের তো কিছুই নেই, ম্যান পাওয়ার আর গ্যাস ছাড়া। আজকে 11 দিন গ্যাস নাই। প্রত্যেকটা গাজীপুরের অঞ্চলে ইন্ডাস্ট্রিগুলির করুণ অবস্থা। নারায়ণগঞ্জ অবস্থা বন্ধ, আমাদের রূপগঞ্জ বন্ধ, 2,500 বন্ধ। আরেকদিকে আইন শৃঙ্খল মিটিং থেকে আমাদেরকে বলা হয় যেন আমরা বেতন ভাতা ঠিক মতো দিতে পারি। আপনি গাড়িতে তেল দিবেন না, আপনি পেট্রোল দিবেন না, বল ড্রাইভারকে চাবুক মেরে গাড়ি চালাও, ড্রাইভার গাড়ি চালাও। এটা তো হইতে পারে না। আমরা বলবো সরকারে আমাদের জ্বালানি দিকে, আর আমদানির উপর জ্বালানি দিয়ে বাংলাদেশের শিল্প কোনোদিন সাস্টেইন হবে না, কারণ জ্বালানি আমদানিতে আমাদের $8 থেকে $10 বিলিয়ন প্রয়োজন হয়। ধন্যবাদ। ধন্যবাদ। আমার মনে হয় প্লিজ অনেক বছর ধরে একটা কথা বলতে এগুলো অ্যাডজাস্ট করার কোনো মেকানিজম এখনো তৈরি হয়নি। এখন বিষয় হলো যে রিসেন্টলি মোহন রায় পেট্রোল বাংলাকে চিঠি দিয়ে বলছে যে তাদের যে ফ্যাক্টরিগুলো উৎপাদন একেবারে নেমে গেছে। এবং আপনার সঙ্গে কথা হয়েছে, অনেকের সঙ্গে বলেছেন যে জ্বালানি মানে বিদ্যুৎ এবং গ্যাসের যে অবস্থা, তাতে করে ডেডলাইন মিস করছেন আপনারা এক্সপোর্ট ডেডলাইন মিট করা যাচ্ছে না। এবং আমরা বাংলাদেশ ব্যাংকের ডেটা দেখলাম যে ইয়ার্ডের রিপোর্ট বাড়ছে, লোকাল ইয়ার্ড প্রোডাকশন কম হলেই লোকাল ইম্পোর্টটা ইয়ার্ডের ইম্পোর্টটা বাড়াতে হচ্ছে, বা সময় মতো ইয়ার্ডটা দেওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে আপনাদের সব পাওয়ার যদি মন্তব্য করে দেয়,
দর্শক, বিজিএমএ কার্যালয়ে আজকে কিন্তু বিজিএমএ, বিটিএমএ এবং বিকেএমএ সবগুলো সংগঠন একসাথে সংবাদ সম্মেলন করছেন। আমরা যুক্ত ছিলাম সেখানে। মোহাম্মদ আলী খোকন কথা বলছিলেন, বিটিএমএ সভাপতি। ডক্টর মনসুর, আরও একবার স্বাগত। ব্যবসায়ীরাও কিন্তু আসলে জ্বালানি সংকটের কথা বলছিলেন এবং জ্বালানির এই যে বারবার দাম সমন্বয় তাদের যে খরচের বোঝা বাড়ছে সেই বিষয়ে খুব বলছিলেন। আপনি সবশেষ যেটি বলছিলেন যে আমি জনগণকে এই যে বিলের বোঝা এবং করের বোঝা চাপিয়ে দেওয়া, এবারের বাজেটও আমরা সেটি দেখতে পেলাম, সেটি আসলে আরেকটু চাপে ফেলবে কিনা, এবং ব্যবসায়ীরাও বলছেন যে তাদের কিছুটা চাপে ফেলবেন। করের বোঝা এবার তেমন বাড়ে নাই, আচ্ছা, কিন্তু বিলের বোঝা তো মানে এটা অন্যান্য কারণে বাড়ছে, বাজেটের জন্য নয়। এটা যেটা সামঞ্জস্যকরণ যেটা হচ্ছে যে সাবসিডিটাকে কমিয়ে ফেলা এবং সরকারের মানে সামর্থ্য, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এবং বিদ্যুৎ খাতে যে এরিয়াসগুলো জমে গেছে $5 বিলিয়ন মতো, $3.5 থেকে $5 বিলিয়ন, হিউজ আনপেইড বিলস জমে গেছে। সরকারের সামর্থ্য তো নাই, কাজেই সরকারকে এটা সাবসিডি দিয়ে এখান থেকে বের হয়ে সাবসিডির ব্যবস্থা থেকে বের হয়ে আসতে হবে। কিন্তু বের হতে গেলে যে ধরনের চুক্তিগুলো করা হয়েছে সেই চুক্তিগুলোকে একটু রিভিউ করাটা দরকার আছে বলে আমার মনে হয়। তা না হলে পরে সবই যদি জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়, সরকারের ইনএফিসিয়েন্সি, সরকারের কিছু অপচয় বা অপচয়, এগুলোকে যদি চাপিয়ে দেওয়া হয় সেটা গ্রহণযোগ্য নয়। আমি মনে করি যে এফিসিয়েন্সি জেনারেট করতে হবে, সিস্টেম লস কমাতে হবে, রিনেগোশিয়েট করে কিছু ওই যে ক্যাপাসিটি পেমেন্ট অমুক তমুক এগুলোকে কমিয়ে ফেলতে হবে বা বন্ধ করে দিতে হবে। এইভাবে বিভিন্নভাবে আমাকে কিছু সাশ্রয় করে ইন্ডাস্ট্রি এবং হাউসহোল্ড দুটো সেক্টরকে একটু রিলিফ দিতে হবে। ইন্ডাস্ট্রি কিন্তু আনকম্পিটিটিভ হয়ে যাবে, এত পাওয়ার বিল বেড়ে গেলে তখন কিন্তু তাদের পক্ষে টিকে থাকাটাও কঠিন হবে। যে ভারতীয়রা যদি 10 টাকা হয়, আমি যদি 15 টাকা দিতে হয়, 16 টাকা দিতে হয়, তা আমি কিন্তু পারবো না। কম্পিটিটিভনেস হারাবো। জি স্যার, আমরা শেষ দিকে এসেছি। আমরা যেটি জানতে চাইবো যে আপনি তো বিভিন্ন দেশের বাজেট নিয়ে অ্যানালাইসিস করেন, বিশ্লেষণ করেন, এবং সেখানে বৈশ্বিক প্রেক্ষাপটে যে বাজেটের চর্চা বা সর্বোত্তম চর্চা, সেই প্রেক্ষাপটে আমরা যে ধরনের বাজেট দিয়ে থাকি সেই বাজেটে আমরা দেখতে পাই যে 7-8 লাখ কোটি টাকার বাজেট, সেখানে আমি যখন শুধুমাত্র সরকারের পরিচালনা করতে গিয়ে আমি 5 লাখ কোটি টাকার বেশি খরচ করে ফেলবো, উন্নয়ন বরাদ্দ হয়তো সেটি 2,65,000 কোটি টাকা। মানে এই চর্চাটা আসলে কেমন হওয়া উচিত এবং সেটি বিশ্ব প্রেক্ষাপটে কেমন হয়? দেখুন, আমরা এডিপিতে যেটা খরচ করি, আমরা তো একটা উন্নয়নশীল দেশ, আমাদের অনেক ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন আছে, এবং আমরা এখনো পর্যন্ত সরকারের মাইন্ডসেটটাকেও চেঞ্জ করতে পারিনি। আমরা এখনো পিপিপি অ্যারেঞ্জমেন্টে আমরা এখনো সেভাবে সাকসেসফুলি যেতে পারিনি। শুধুমাত্র যে এলিভেটেড এক্সপ্রেসওয়েটাই একটাই প্রকল্প যেটা সাকসেসফুলি রান করছি আমি, যেটার মধ্যে অনেক কষ্ট হয়েছে, অনেক রকমের ঝামেলা হয়েছে, এখনো পুরোপুরিভাবে শেষ হয় নাই। তো যাই হোক, আমাদেরকে কিন্তু মানে রিসোর্স কিভাবে মোবিলাইজ করতে হয়, কিভাবে ব্যক্তিখাতকে সরকারের ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আনতে হয়, এগুলোকে নিয়ে ভাবতে হবে। তারপরে আরো কিছু অপরচুনিটিস আছে সরকারের, যেমন যমুনা ব্রিজ আছে, পদ্মা ব্রিজ আছে, টানেল আছে, এগুলোকে সিকিউরিটাইজ করতে পারি, এখান থেকে টাকা বের করতে পারি, সেই টাকা দিয়ে আমি বিনিয়োগ করতে পারি। তো পিপিপি, সিকিউরিটাইজেশন, বিভিন্ন ওয়েতে এনে আমাকে ফাইন্যান্সিং প্যাকেজ তৈরি করতে হবে। ওই সনাতন ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যাব, এর কাছে, এডিবির কাছে যাব, তারা টাকা দেবে, জাইকা টাকা দেবে, সেটা দিয়ে করবো, সেটা আমি চালিয়ে যাব। কিন্তু তার বাইরে আমাকে চিন্তা করতে হবে, আউট অফ বক্স কিছু থিঙ্কিং আনতে হবে, পজিটিভ থিঙ্কিং। আমরা তো এখন এলডিসি থেকে গ্র্যাজুয়েশন করে যাচ্ছি, ওই সোর্সগুলো তো কমে যাবে, কারণ আমাকে মার্কেট বেস বরংয়ে যেতে হবে, মার্কেট বেস ফাইন্যান্সিং মেকানিজম বের করতে হবে, বিদেশিদের আমাদের ইনফ্রাস্ট্রাকচারে নিয়ে আসতে হবে। এটা করতে পারলে আমার কিছু হবে। আর যেটা বললেন যে পরিচালন ব্যয় আমাকে কমাতে হবে, সেটা কমাতে গেলে আমাকে ডেফিসিট রিডাকশন করতে হবে, আমাকে অপচয় রোধ করতে হবে। এই যে গাড়িগুলো দিচ্ছি, পাজেরো জিপ দিচ্ছি আমরা, ইউএনও থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে, একটা লোয়েস্ট লেভেল থেকে হাইয়েস্ট পর্যায়ে আমরা পাজেরো জিপ দিচ্ছি পৃথিবীর কোনো দেশে, এবং সেখানে অতিরিক্ত ডিউটিও বসানো ছিল না এতদিন। তো এই জাতীয় অপচয় আমরা অনেক কমাতে পারি, এগুলো প্রত্যেকটাতে সাশ্রয় করা সম্ভব, করতে হবে। আর এতগুলো মন্ত্রণালয়, এতগুলো এত মাথা ভারী প্রতিষ্ঠান আমাদের দরকার নাই আসলে। যেটি বলছিলেন যে স্মার্ট আসলে মন্ত্রণালয়গুলোকে হতে হবে, সরকারকে স্মার্টনেস দেখাতে হবে, কিভাবে কম পয়সা দিয়ে ভালো সার্ভিস দিতে পারে জনগণের জন্য,
বেস্ট নেগোসিয়েশন করে জনগণের জন্য সবচেয়ে ভালো রেজাল্টটা নিয়ে আসতে পারে বিদেশিদের কাছ থেকে, এগুলো তো সরকারি কর্মকর্তাদের করতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং দায়বদ্ধতা থাকতে হবে। দায়বদ্ধতাটা অভাব আছে আমাদের এখানে, এবং সেটা না হলেও কিন্তু আমরা তাদের কাছ থেকে ওই ফলগুলো পাবো না। স্যার, মোটা দাগে আসলে আমরা দক্ষ মানব সম্পদ নিয়ে অনেক কথা বলি, যেটি আসলে আমাদের একটা বড় ঘাটতি এখনো মনে হয় কিনা আপনার কাছে যে এই সময়ে এসে? এটা তো বিশাল ঘাটতি। আমরা তো একটা জনসংখ্যার দিকে একটা বিশাল দেশ, বা জনসম্পদের দিক দিয়ে আমরা অতি দরিদ্র দেশ। আমাদের যে অ্যাভারেজ যে প্রোডাক্টিভিটি, আমাদের যে স্কিল লেভেল, শিক্ষার যে মান, সবই কিন্তু খুবই নিম্নমানের, এবং এইটার থেকে আমাদের পরিত্রাণ আমাদেরই বের করতে হবে। নিশ্চয়ই এটার জন্য আমরাই আমাদেরই কাজ করতে হবে, কিন্তু সরকারের মন্ত্রণালয়গুলো, সরকারের সেই উদ্যোগগুলো কিন্তু আমরা এখনো দেখছি না। এখন ওই এমপিও করে এই করে স্কুলের সংখ্যা বাড়ানো হচ্ছে, স্কুলে ছাত্রছাত্রী নাই কিন্তু তার সংখ্যা বাড়িয়ে ফেলতেছে গ্রামে। আবার যেখানে ছাত্রছাত্রী বেশি শহর অঞ্চলে, সেখানে স্কুল নাই, সরকারি স্কুল নাই, সব প্রাইভেট স্কুল। তো এইখানে তো বিশাল একটা বৈষম্য সৃষ্টি হচ্ছে। শহরের মধ্যম আয়ের লোকেরা তাদের ছেলে মেয়েদের পড়ানোর খরচ দিতে পারছে না, তাদের পক্ষে 20,000 টাকা দিয়ে একটা ছেলে মেয়েকে পড়ানো সম্ভব নয়। জি, কিন্তু সরকারি বিদ্যালয় নেই, তারা যাবে কোথায় তারা? জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই আলোচনায় সময় দিয়েছেন। বাজেট আলোচনায় আমরা আরও পরবর্তীতে নিশ্চয়ই আপনাকে পাশে পাবো, সেই প্রত্যাশায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি স্যার। ধন্যবাদ। জি দর্শক, আমরা ডক্টর মনসুর যেটি বারবারই বলছিলেন যে স্মার্ট বাংলাদেশের যে অগ্রযাত্রা, বাজেটের যে রূপকল্প, বাজেটের যে স্লোগান, সেটি বাস্তবায়ন করতে হলে সরকারকে এবং মন্ত্রণালয়গুলোকে আসলে আগামী দিনে আরও বেশি স্মার্ট হতে হবে, তাহলেই হয়তো মানুষ সেটির সুফল পাবে। দর্শক, আজকের মতো অর্থনীতি ভাবনা আমরা এখানে শেষ করছি। আগামী সপ্তাহে আবারও দেখা হবে নতুন অতিথি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা।